খোলা মাঠে দুই ভাই চিত হয়ে শুয়ে আছে। দুজন অবাক হয়ে বিশাল আকাশ দেখছিল। তখন তাদের ওপর দিয়ে একটি প্লেন উড়ে যায়। সাথে সাথে দুজন প্লেনের ছায়া ধরার জন্য একে অপরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করে। কখনো প্লেনের ছায়া সামনে চলে যায়, আবার কখনো তারা সামনে চলে আসে। দৌড়াতে দৌড়াতে তারা একটা বালুর ঘাটে পৌঁছে যায়। সেখানে দেখা যায় বুলডোজার দিয়ে বালু তোলা হচ্ছে। বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে এবং সেই বালু গাড়িতে করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এই বালুর ঘাটে বিভিন্ন জায়গায় পানি ভর্তি গর্ত বা ছোট ঘাটও থাকে। দুই ভাই সেখানে লাফ দিয়ে পড়ে এবং প্লেনের ছায়া ধরার জন্য পানিতে সাঁতার কাটতে শুরু করে। এ সময় বড় ভাইটা অনেক দূরে গিয়ে যায়, কিন্তু ছোট ভাইটা হঠাৎ করেই পানির নিচে ডুবে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর শুরু হয় হইচই। ছোট ভাইটা পানির ভেতরেই তলিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় তার মা, বড় ভাই এবং গ্রামের মানুষ দৌড়ে সেই বালুর ঘাটে এসে কান্নাকাটি শুরু করে। তখন জানা যায় ছোট ভাইটা মারা গেছে। আসলে এই বালুর ঘাটের ভেতরে থাকা পুকুরগুলো অবৈধভাবে খনন করা হয়। এর ফলে পানির নিচে অনেক গভীর গর্ত তৈরি হয়ে গেছে। সেই কারণেই মাত্র ১ মাসের মধ্যেই প্রায় ১৫ জন শিশু এভাবে মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর দেখা যায় ওই বালুর ঘাটের ঠিকাদারকে, যার নাম সফটি, সে পুরো ঘাটের কাজকর্ম দেখাশোনা করে। এসে সে একজনকে বলে, সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, না হলে আমরা সমস্যায় পড়ব। প্রিন্স কোথায়? এরপর প্রিন্সকে দেখানো হয়। তার স্টাইল চালচলন দেখলে মনে হবে পুরো একটা গ্যাংস্টার। সে খুবই উদ্ধত এবং নিষ্ঠুর। এই মুহূর্তে সে তার লোকজনের সঙ্গে এক ধরনের মৃত্যুর খেলা খেলছে। সে ওপর থেকে স্লাইড করে নিচে নামবে। নিচে তার এক বন্ধুকে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শেষ মুহূর্তে তাকে সরিয়ে নেওয়া হয়। তখন সেই বন্ধু তাকে গালি দেয় যে সে বেঁচে গেছে। এতেই প্রিন্স ক্ষেপে যায়। সে বলে, তুমি আমাকে গালি দিচ্ছ? তোমার কি মনে হয় পানির নিচে থাকলে আমি শুনতে পাবো না? প্রিন্স খুবই খিটখিটে স্বভাবের এবং সামান্য ব্যাপারেও রেগে যায়। সে অত্যন্ত নিষ্ঠুর, কাউকে মারার আগে একবারও ভাবে না। তবে সফটি সবসময় তাকে সামলে রাখে এবং পুরো বিষয়টা নিয়ন্ত্রণে রাখে। এরপর সফটি প্রিন্সকে বলে ঘাটে বড় সমস্যা হয়ে গেছে। নিউজ রিপোর্টাররা এসে গেছে এবং ঘটনার ব্যাপারে রিপোর্ট করছে। যদি দিদি জানতে পারে তাহলে বড় ঝামেলা হবে, কারণ দিদি নিজেই এখন জেলে আটক আছে। তারপর প্রিন্স তার লোকজন ও সফটিকে নিয়ে গাড়ি করে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিউজ রিপোর্টারদের দেখেই সে গুলি চালিয়ে দেয়। ১ মিনিটের মধ্যেই সব রিপোর্টার এবং গ্রামের মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শেষে সেখানে শুধু থাকে মৃত ছেলেটার মা, তার মামা এবং বড় ভাই। মামা কাঁদতে কাঁদতে গাড়ি যেতে দিচ্ছিল না। তখন প্রিন্স এসে তার কপালে গুলি করে মেরে ফেলে এবং বলে, আর কারো ন্যায় বিচার দরকার? এরপর ছেলেটার মা ও ভাইকে জিম্মি করে ফেলা হয়। প্রিন্স বলে আজ তার জন্মদিন, তাই সে সঙ্গে করে আনা ব্যান্ড পার্টিকে সেখানে নাচতে বলে। আপনি ভাবতেই পারেন তারা কতটা নিষ্ঠুর। ছেলেটার মামার লাশ বালুর ভেতর পুঁতে ফেলা হয়, মাথাটা শুধু বাইরে রেখে। তারপর প্রিন্স সেই মাথার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়। এদের এতটাই ভয় যে কেউ তাদের সামনে মুখ খুলতে সাহস করে না। এরপর দৃশ্য বদলে আমরা দেখি অর্জুন মৌর্য এবং তার মেয়ে সমাকে। তারা একটি জিপসি গাড়ি নিতে এসেছে। এটা ছিল তার স্ত্রীর ইচ্ছা যে সুবেদারজি যেন জিপসি চালান। অর্জুন মৌর্য আগে আর্মিতে সুবেদার পদে ছিলেন, এখন তিনি অবসর নিয়েছেন। তিনি খুবই কঠোর ও নিয়মানুবর্তী মানুষ। সুবেদারজির সম্পর্কে একটু পেছনের গল্প জানা যায়। তিনি এখন একা থাকেন। তার স্ত্রী ৩ মাস আগে মারা গেছেন। সমা মনে করে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাই দায়ী, কারণ দুর্ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন এবং ফোনও ধরেননি। এই কারণেই বাবা মেয়ের মধ্যে এখন তেমন কথা হয় না। মায়ের শখ ছিল সুবেদারজি জিপসি গাড়ি চালাবেন। সেই কারণেই তার মেয়েও তার সঙ্গে থাকে এবং জিপসির সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলে যেন মায়ের আত্মা শান্তি পায়। এখন তারা নতুন একটা শহরে থাকতে এসেছে। সুবেদারজির স্ত্রীর ইচ্ছা ছিল যখন তিনি প্রথমবার গাড়ি চালাবেন তখন গাড়িতে একটা গান বাজবে, মেরা বালাম থানেদার চালাবে জিপসি। এই গান বাজতে বাজতেই পুরো শহরের একটি ইন্ট্রো দেখানো হয়। বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে, কোথাও বালু চুরি হচ্ছে, এমন অনেক দৃশ্য দেখানো হয়। এগুলো দেখে সুবেদারজি চারদিকে তাকিয়ে বুঝতে পারেন যে এই শহরের অবস্থা খুবই খারাপ। এরপর সুবেদারজি তার মেয়েকে কলেজে নামিয়ে দেন। তবে কলেজের গেট থেকে একটু দূরে নামান, কারণ তার মেয়ের এটা একেবারেই ভালো লাগে না যে তার বাবা বন্ধুদের সামনে তাকে নামিয়ে দেয় বা পরিচয় করিয়ে দেয়। মেয়েকে কলেজে নামিয়ে দেওয়ার পর সুবেদারজি একটি সরকারি অফিসে যান। সেখানে তিনি একটি ক্লোজার ফর্ম চান, যেটা তিনি আগে 4 বার চেয়েছেন। সরকারি অফিসে চারদিকে হুলস্থল অবস্থা। একজন অফিসার বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনকে সামলাতে সামলাতে খুবই বিরক্ত হয়েছিলেন। তাই তিনি রাগী গলায় সুবেদারজিকে আবার বলেন আগের 4টা ফর্ম নাকি হারিয়ে গেছে, তাই আবার নতুন করে আরেকটা ফর্ম পূরণ করতে হবে। সুবেদারজি এতে আপত্তি করেন, কিন্তু অফিসার বলে ঠিক আছে, আপনি বসে থাকুন। এতে সুবেদারজির ভীষণ রাগ হয়।
কিন্তু তিনি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখেন, কারণ তিনি জানেন এদের ওপর রাগ দেখালে আবার পুলিশ স্টেশনে যেতে হবে, না হলে বড় কোনো বিপদ হতে পারে। এরপর অবশেষে ক্লোজার ফর্ম নিয়ে সুবেদারজি বাইরে বেরোন। নিজের জিপসিতে তিনি তার এক বন্ধুকে বসান, যার নাম প্রভাকর ভাইয়া। প্রভাকর বলেন, ভাবি তো খুব খুশি ছিলেন যখন গাড়িটা বুক করেছিলেন। তিনি আমাকে ফোন করে বলেছিলেন, প্রভাকর ভাইয়া, ডেলিভারির দিন কিন্তু অবশ্যই আসবেন, সুবেদারজির সঙ্গে একটা ভালো ছবি তুলবেন। তিনি আরও বলেন, সমাও আমাকে ফোন করেছিল, কিন্তু আমার সাহস হয়নি আসতে। এ কথা শুনে সুবেদারজি তাকে চুপ করতে বলেন। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। এরপর প্রভাকর সুবেদারজিকে নিয়ে যায় একটা আড্ডায়, যেটা সফটির এলাকা। যে বালুর ঘাট আপনি আগে দেখেছেন, সেই পুরো এলাকাটাই সফটির নিয়ন্ত্রণে। দিদির এমন অনেক বালুর ঘাট আছে, আর শুধু একটি ঘাট থেকেই দিনে প্রায় ৭৫ লাখ টাকা আয় হয়। ভাবুন তাহলে মোট কত কোটি টাকার ব্যবসা চলে সেখানে। দিদির ছোট ভাই প্রিন্স, যে সর্বত্র গুন্ডাগিরি করে বেড়ায়। এটা কোনো ছোটখাটো গুন্ডাগিরি নয়, পুরো একটা গ্যাং চালায় তারা। আর এই সব গ্যাংয়ের হিসাব নিকাশ রাখে সফটি। দিদি বর্তমানে ৩০২ ধারায় জেলে বন্দী আছে, আর সফটি তাকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে সুবেদারজিকে এখানে বডিগার্ড হিসাবে চাকরিতে যোগ দিতে হবে। তাকে এই কাজটা দেবে সফটি। সফটি বলে, এই লোক কি নিজেকে প্রোটেক্ট করতে পারবে? আপনার কি সুগার, ব্লাড প্রেশার, গেটে বাত এমন কোনো রোগ আছে? তখন প্রভাকর বলে, না না, উনি আর্মিতে সুবেদার ছিলেন, এটা অনেক বড় র্যাঙ্ক। তখন সফটি বলে, আচ্ছা, এর আগে তো আমাদের কাছে একজন ছিল সুবেদার মেজর, তাহলে বড় র্যাঙ্ক কোনটা? তখন সুবেদারজি বলেন, সুবেদার মেজরই বড় র্যাঙ্ক। সফটি তখন হাসতে হাসতে বলে, এই তো, এখানেই আপনি ভুল করলেন, তাই আমরা আপনাকে রাখতে পারব না। পরে প্রভাকরের কথায় সফটি বলে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে বলবেন আপনার র্যাঙ্ক ছিল মেজর, তাহলেই আপনিও সম্মান পাবেন, আমরাও। ঠিক তখনই প্রিন্স গাড়ি নিয়ে সেখানে আসে। আগে যে বালুরঘাটের ঘটনায় ছেলেটার মা আর ছোট ভাইকে তারা বন্দি করে রেখেছিল, যেন তারা কোনো সাক্ষ্য না দিতে পারে, তাদের আবারও নিয়ে আসা হয়। প্রিন্স এসে তাদের খুব মারধর করে এবং বলে, তোমরা কি নিউজে রিপোর্ট করবে? তারপর সে একটা ভিডিও দেখায়, যেখানে সেই মা কাঁদতে কাঁদতে বলছে কিভাবে তার ছেলে আর ভাইকে হত্যা করা হয়েছে। এরপর তাদের আবার বন্দি করে ফেলা হয়। এসব দেখে সুবেদারজির রক্ত যেন ফুটতে থাকে। তিনি প্রায় দৌড়ে গিয়ে তাদের মারতে চাইছিলেন, কিন্তু প্রভাকর তাকে থামিয়ে দেয় এবং বলে, আজ শুধু থাম, এখন কিছু করিস না। অন্যদিকে দৃশ্য বদলে আমরা দেখি সমাকে, যে কলেজে আছে। সেখানে এক ছেলের কাছে গিয়ে সে বলে, তোমার সাথে আমার একা একটু কথা আছে। তারপর সে বলে, তুমি আমাকে যে নোংরা ভিডিওগুলো পাঠাও সেগুলো আমার খুব ভালো লাগে, আমি চাই তোমার সাথে বসে সেগুলো দেখি, তোমার মায়ের সাথেও। এই কথা শুনে ছেলেটা খুব রেগে যায়। তখন সমা তাকে একের পর এক চড় মারতে থাকে এবং তার এক বন্ধুকে বলে ভিডিও করতে। ভিডিও হয়ে গেলে সে বলে, এটা এলাহাবাদের এক কলেজের ছাত্র যে আমাকে নোংরা ভিডিও পাঠায়। এই ভিডিওটা এখন ইউটিউবেও যাবে আর নিউজেও সবাই দেখবে। এর ফলে সেই ছেলেটির ভীষণ অপমান হয়। বলা যায় যেমন বাবা তেমন মেয়ে, দুজনের স্বভাবই একেবারে আলাদা ধরনের। এরপর আমরা দেখি সুবেদারজি গাড়ি চালাচ্ছেন, আর প্রিন্স বারবার তাকে উস্কানি দিতে থাকে। কিন্তু সুবেদারজি নিজেকে কষ্ট করে নিয়ন্ত্রণে রাখেন। তারপর দৃশ্য যায় দিদির দিকে, যিনি জেলের ভিতরে বন্দী। দিদি খুব বেশি কথা বলেন না, কিন্তু তিনি যা বলেন তা যেন পাথরে খোদাই করা কথা। তিনি প্রিন্সকে গালাগালি দিয়ে বলেন, আমার কেসে যে অস্ত্রটা ব্যবহার হয়েছিল, তুই আবার সেই অস্ত্র দিয়েই ওই ছেলেটাকে মেরেছিস। সেই অস্ত্রের বারুদের কারণেই আবার আমার বিরুদ্ধে মামলা চলছে, কারণ মনে করা হচ্ছে অস্ত্রটা আমারই ছিল। তুই কবে এইসব নাটক বন্ধ করবি? তুই যদি আমার মায়ের অবৈধ সন্তান না হতি, তাহলে তোকে এই বালুর মধ্যেই পুঁতে দিতাম। এরপর দিদি সফটি আর এক আইনজীবীর সামনে প্রিন্সকে বকাঝকা করান। এতে প্রিন্সের ভীষণ অপমান হয়। অন্যদিকে বাড়িতেও আমরা দেখি সুবেদারজি আর তার মেয়ে সমাল মধ্যে প্রায় কোনো কথাই হয় না। সুবেদারজি সবসময় তার স্ত্রীকে মনে করেন। আমরা দেখতে পাই তার স্ত্রীর একটা আচার বানানোর ব্যবসা ছিল। তিনি খুব যত্ন করে আচার বানাতেন এবং বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। তিনি প্রায় সুবেদারজিকে ডাকতেন, তুমি তাড়াতাড়ি এসো, আমার হাতের বানানো আচারটা খেয়ে দেখো। কিন্তু সুবেদারজির কখনোই সেই সুযোগই হয়নি, কারণ তিনি তখন সবসময় ডিউটিতে ব্যস্ত থাকতেন। দেশের প্রতি তার দায়িত্ববোধ এতটাই বেশি ছিল যে তিনি খুব কমই ছুটি নিতেন। তার নীতি ছিল ফ্যামিলি সেকেন্ড, নেশন ফার্স্ট। ২৫ বছরের চাকরির মধ্যে মাত্র ১ বছর তিনি পরিবারকে সময় দিয়েছিলেন। সমা কখন বড় হয়ে গেল, কখন স্কুলে ভর্তি হল, কখন কলেজে গেল, এসব কিছুই তিনি ঠিকমতো জানতেন না। তিনি শুধু মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করতেন, সব ঠিক আছে? ওপাশ থেকে উত্তর আসত, সব ঠিক আছে। তারপরই ফোন কেটে যেত।
একদিন সমা তার বাবাকে বলল, আমার একটা স্পোর্টস জুতো দরকার, আমি একদিনের জন্য জয়পুরে স্পোর্টস প্রতিযোগিতায় যাচ্ছি। তখন তার বাবা বললেন, আমি ক্যান্টিনে গেলে তোমার জন্য কিনে আনব। এরপর আমরা দেখি সুবেদারজি আবার তার জিপসি গাড়ি নিয়ে সেই সরকারি অফিসে যান এবং গাড়ি পার্ক করেন। গাড়ি পার্ক করতেই প্রিন্সের লোকজন এসে বলে, এটা প্রিন্স ভাইয়ার পার্কিং, সেদিনও তুমি বলেছিলে হাত চুলকাচ্ছিল বলে গাড়ি সরিয়ে নিয়েছিলে, কিন্তু প্রিন্স ভাইয়া এটা একদমই পছন্দ করেন না। ঠিক তখনই প্রিন্স গাড়ি থেকে নেমে আসে এবং সুবেদারজির হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। ফাইল দেখে সে বলে, এই সুধা দেবী কে? তোমার বউ নাকি সবার বউ? এই কথা শুনে সুবেদারজির ভীষণ রাগ হয়। তিনি মনে মনে ভাবছিলেন এক্ষুনি তাকে গুলি করে দেবেন। তবুও তিনি নিজেকে সামলে নেন, কিন্তু প্রিন্স একের পর এক কথা বলে তাকে অপমান করতে থাকে। কিন্তু সুবেদারজি নিজেকে ধৈর্যের মধ্যে রাখেন। তখন প্রিন্স বলে, গাড়ি সরাবে নাকি গাড়িটা ভেঙে ফেলব? তখন সুবেদারজি বলেন, আমার শুধু 5 মিনিটের কাজ আছে, তারপর গাড়ি এখান থেকে সরিয়ে নেব। এটা বলে তিনি ফাইল নিয়ে ভেতরে চলে যান। যাবার সময় প্রিন্স বলে, গাড়িতে কিন্তু কেউ আঁচড়ও কাটতে পারে কিংবা গাড়ির কাঁচও ভেঙে যেতে পারে, ভেবে দেখবেন সুবেদারজি। এরপর আমরা দেখি সুবেদারজি ভিতরে গিয়ে ফাইলটা দেন। সেখানে এক কর্মচারী ভুল করে ফাইলের উপর চা ফেলে দেয়। তখন তাকে বলা হয়, আপনি কাল আসবেন প্লিজ, কারণ চা পড়ে গেছে। তখন সুবেদারজি বলেন, এই ফর্মটা তুমি পূরণ করবে। কিন্তু লোকটা বলে, আমার কি আর অন্য কাজ নেই নাকি, আমি এসব ফর্ম পূরণ করব? এতে সুবেদারজির খুব রাগ হয়। তিনি তার হাত ধরে মুচড়ে দেন, যেন মুহূর্তেই লোকটার সব নেশা কেটে যায়। এরপর সুবেদারজি ফাইল নিয়ে বাইরে আসেন। বাইরে এসে দেখেন তার গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে এবং গাড়ির সিটে কেউ প্রস্রাব করে দিয়েছে। এটা আর কেউ নয়, প্রিন্সই করেছে, আর তার সঙ্গের লফঙ্গা ছেলেরা দাঁড়িয়ে হাসছে। তখন সুবেদারজি তাদের একজনের কাছে গিয়ে বলেন, এগুলো কে করেছে? সে হাসতে হাসতে বলে, কেন, আবার কি অন্য সিটেও করব? এরপর আর দেরি করেন না সুবেদারজি। তিনি তাকে এমন মারধর করেন যে বাকিরা ভয় পেয়ে যায়। একে একে সবাইকে তিনি খুব মারেন। ঠিক তখনই প্রিন্স সালুনের দোকান থেকে বেরিয়ে আসে, হাতে বন্দুক। সে বন্দুক তাক করে বলে, খুব গরম হয়ে গেছ নাকি ফৌজি? কিন্তু সঙ্গে সঙ্গেই সুবেদারজি তার দিকেই বন্দুক তাক করেন। তিনি প্রিন্সকে মারতে মারতে গলা ধরে টেনে নিয়ে আসেন এবং বন্দুকের মুখে বলেন, কাপড় খুলে ফেল, আর যা নোংরা করেছিস সব নিজেই পরিষ্কার করবি। এরপর যা হয়, প্রিন্সের অবস্থা এমন হয়ে যায় যে তাকে কুকুরের সাথেও তুলনা করা যায় না। সে নিজের কাপড় দিয়ে পানি ঢেলে সুবেদারজির গাড়ির সিট পরিষ্কার করতে থাকে। যাওয়ার সময় প্রিন্স হুমকি দিয়ে বলে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ফৌজি, চিন্তা করিস না। তখন সুবেদারজি নিজের বাড়ির ঠিকানা দিয়ে বলেন, তাড়াতাড়ি আসিস বাচ্চা, না হলে বাড়ি চলে যা, তোর মা হয়তো তোর অপেক্ষা করছে। এরপর সুবেদারজি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা প্রিন্সকে দেখি, সে ক্যান্টিনে বসে আছে, শরীরের কাপড় খোলা অবস্থায় এবং প্রচণ্ড রাগে ফুঁসছে। ঠিক তখনই সফটি তার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিন্স রাগে চিৎকার করে বলে, কি চাও তুমি সফটি? কিন্তু সফটি তখনও কিছুই বলে না। পেছনে আমরা দেখি এক বৃদ্ধ লোক তার মেয়ের সাথে বসে আছে। প্রিন্স সেটা দেখে রেগে যায়। সে তার কাছে গিয়ে বলে, তুমি হাসছিলে কেন? তারপর সে ওই বৃদ্ধ লোকটির মাথা বারবার টেবিলের ওপর আছাড় মারে। এতে বৃদ্ধ লোকটির মাথা ফেটে যায়। সফটির এসব একদমই পছন্দ হয় না, কারণ অকারণে এমন গুন্ডামি করলে শত্রু বাড়তেই থাকে। রাতে প্রভাকর সুবেদারের কাছে আসে এবং তাকে বোঝায়, তুই যে এই বিপদটা নিজের ঘাড়ে তুলে নিয়েছিস, এটা কোথায় গিয়ে থামবে তা তুই নিজেও জানিস না। তখন সুবেদার তাকে বলে, তুই আর্মির লোক হয়ে এমন দালালি করছিস কেন? জানি তুই ব্যবসা করিস, কিন্তু এত নিচে নেমে যাস না। প্রভাকর তখন বলে, ভাই, এরা রাস্তার সাধারণ গুন্ডা না, এটা একটা পুরো গ্যাং, তোর একটা মেয়েও আছে, তোর আগে এসব ভাবা উচিত ছিল। সুবেদার বলে, আমি আমার মেয়েকে রক্ষা করতে পারব, রাস্তায় অনেক গুলি খেয়েছি আমি, কিন্তু আসল নোংরামি তো দেশের ভেতরেই আছে, এগুলো ভেতর থেকে পরিষ্কার করতে হবে। প্রভাকর বুঝে যায় সুবেদার তার সিদ্ধান্তে অটল, সে যেটা ঠিক করেছে সেটা করেই ছাড়বে। তাই সে তাকে সতর্ক করে দেয়, রাতে সাবধানে ঘুমাবি, কারণ ওরা যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা করতে পারে। তখন সুবেদার বলে, সব কিছু স্বাভাবিক আছে, আমার সাথে কিছুই হয়নি। অন্যদিকে কয়েকজন লফঙ্গা ছেলে তার মেয়ের ওপর পানির জার থেকে পানি ছুঁড়ে মারে, কিন্তু সমার মনে হয় ওটা বুঝি অ্যাসিড। তবুও সমা বাড়িতে এই বিষয়ে কিছুই বলে না। এরপর আমরা দেখি প্রিন্স একটি অর্কেস্ট্রা অনুষ্ঠানে গিয়ে উন্মাদের মতো নাচছে। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, কিভাবে সে সুবেদারকে মেরে ফেলবে।
অন্যদিকে সুবেদারের বাড়িতে আমরা দেখি কেউ বাড়ির বাল্ব ভেঙে দেয়। সুবেদার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে একটি লাঠি নিয়ে বাইরে বেরোন, কিন্তু দেখা যায় তারা আসলে সমার কলেজের কিছু ছেলে, প্রিন্সের গ্যাংয়ের লোক নয়। তারা ক্ষমা চাইতে থাকে। এরপর সুবেদার সমার কাছে যায়, যে ভয়ে খাটে শুয়েছিল। সে খুব ভয় পেয়েছিল, কিন্তু তবুও বাবার কাছে সাহায্য চাইতে চায়নি। সুবেদার সারা রাত দরজার সামনে পাহারা দিয়ে বসে থাকে। ঠিক তখনই আমরা দেখি প্রিন্স বাড়ির ভেতরে এক এক করে প্রস্রাব ভরা বোতল ছুঁড়ে মারছে। এমনকি একটি বোতল এসে সমার গায়েও লাগে। এতে সমা খুব ভয় পেয়ে যায়। এরপর সুবেদার পানি দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করেন। পরের দিন সমা সেই ছেলেটির বাড়িতে যায় যে এসব করছিল। সেখানে গিয়ে সে ছেলেটির মাকে বলে, 1 ঘন্টা পরে ইউটিউবে একটা প্রিমিয়ার হবে, অবশ্যই দেখবেন আপনার ছেলের কীর্তি। তারপর সে ছেলেটিকে বলে, আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তুই যদি ভাবিস আমি এসব দেখে ভেঙে পড়ব, তাহলে ভুল ভাবছিস। এরপর সুবেদার প্রভাকরকে নিয়ে থানায় যায় প্রিন্সের বিরুদ্ধে এফআইআর করতে। কিন্তু পুলিশ স্পষ্টভাবে বলে দেয়, দিদির ভাইয়ের বিরুদ্ধে কে এফআইআর লিখবে। এর আগে এই শহরে এমন ঘটনা কখনো ঘটেনি, তাই পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে দেয়। এরপর যখন সুবেদারজি বাইরে আসেন, তখন প্রভাকর আবার তাকে বোঝায় এবং বলে, আজ আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে হবে, আমি কাল ফিরে আসব, ততক্ষণ একটু শান্ত থাকো। এরপর দেখা যায় প্রিন্সের গাড়ি দিয়ে সুবেদারজির গাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তখন প্রিন্সের একজন চেলা এসে বলে, সুবেদারজি, আপনার গাড়িটা খুব সুন্দর, কিন্তু এটা বেশি দিন এমন থাকবে না। এটাকে খারাপ করতে আমার 1 মিনিটও লাগবে না। তখন সুবেদারজি একই কথা বলেন, লল্লা, বাড়ি চলে যা, তোর মা তোর অপেক্ষা করছে। কিন্তু লল্লা সেই কথা শোনে না। সে গাড়ি স্টার্ট করে সরাসরি সুবেদারজির গাড়িতে ধাক্কা মেরে দেয়। এতে সুবেদারজির পুরো পেইন্ট উঠে যায়। প্রিন্স তখন দূর থেকে হাসতে হাসতে চলে যায় এবং বলে, তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে।